চলে আসি আলোচনায় যে আপনি মন দিয়ে শুনুন কিভাবে এই অস্টিওআর্থ্রাইটিসের যে সমস্যাটা আমি বললাম, যে বসা থেকে বা ওঠার সময় কয়েক মিনিটের জন্য নিজেকে পঙ্গু মনে হয়, বিছানা থেকে মাটিতে নামার পর নিজেকে অথর্ব মনে হয়। অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টের জন্য কেন সমস্যাটা হয়? হাঁটুর ব্যথার অনেক সমস্যা আছে, অনেক কারণে হতে পারে। প্রয়োজনে আমরা হাঁটুর শুধু এক্সরে না, আলট্রাসোনোগ্রাফিও করতে দিতে পারি, এমআরআইও করতে দিতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিমটম শুনে কিন্তু আমরা বলে দিতে পারি, যে কোনো যশস্বী ডক্টর বলে দেবেন যে তিনি কেন বা কী জন্য এই সমস্যাটা হয়েছে। আসবো আলোচনার প্রথম পয়েন্টে, দ্যাট ইজ অস্টিওআর্থ্রাইটিস। যেহেতু উনি ফোনটা করলেন, আমি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে প্রথম আলোচনা করব, যেখানে কিন্তু দেখা যায় হাঁটুতে ওয়ার অ্যান্ড টিয়ার একটা কন্ডিশন আসে। এই ওয়ার অ্যান্ড টিয়ার কন্ডিশনটা কিন্তু খুব কমন আসে কিন্তু কার্টিলেজে, এবং এখানে এমন একটা কন্ডিশন তৈরি হয় পেশেন্টের, যেখানে হাড়ের মধ্যে একটা ডিজেনারেটিভ চেঞ্জেস আসে। যে ডিজেনারেটিভ চেঞ্জেসে ওই যে অনেক পেশেন্ট এসে সবথেকে আমরা বিব্রত বোধ করি যখন কেউ এসে বলেন অমুক ডাক্তারবাবু তমুক বলেছেন। না, আপনি তো অমুক ডাক্তারবাবুর কাছে আসেননি, আপনি আমার কাছে এসেছেন। আমি কি বলবো সেটা আমার নিজের ডায়াগনোসিসের উপর ডিপেন্ড করে বলবো। সুতরাং আপনাকে কিন্তু রিপোর্টটা প্রয়োজন, আমার কিন্তু অন্য কোনো ডাক্তারবাবুর প্রেসক্রিপশন প্রয়োজন না, কারণ অন্য কোনো ডাক্তারবাবুর কোনো সমালোচনা করি না। আমার বক্তব্য হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি কোয়ালিফাইড ডক্টর, হ্যাঁ আয়ুর্বেদে প্রচুর হাতুড়ে ডাক্তার রয়েছে, এখন অন্যান্য প্যাথির ডাক্তারবাবুরাও আয়ুর্বেদকে অ্যাটাচ করে নিয়ে চলছেন, ঠিক আছে। তো আলটিমেটলি বলবো যেটা, সেটা হচ্ছে যে অথেন্টিক আয়ুর্বেদিক চিকিৎসা যদি আপনি আমার পরম্পরা আয়ুর্বেদের সাহায্য আপনি নিতে চান, আপনি যদি আয়ুর্বেদিক কোনো ট্রিটমেন্ট করে থাকেন, আপনি তার প্রেসক্রিপশন আনতে পারেন, কিন্তু অন্য কোনো প্রেসক্রিপশন আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন রিপোর্টস, সাম্প্রতিক রিপোর্টগুলো খুব প্রয়োজন, যেগুলো আপনাকে এক্সপার্ট টিমে বলুক বা না বলুক আপনাকে ক্যারি করতে পারে। কারণ বলেননি তো, ডক্টরের কাছে আসছেন, রিপোর্টগুলো ক্যারি করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, এটা বলবার কোনো জায়গা থাকে না। সেকেন্ডারি ম্যাটার, আয়ুর্বেদ চিকিৎসার জন্য মনে রাখবেন, আপনি কিন্তু প্রথম আসছেন না, বেশিরভাগ পেশেন্টই আসে সব কিছু করে, সব তীর্থ বারবার, এই তীর্থ একবারের মতো পরম্পরা আয়ুর্বেদ সব কিছুর লাস্টে পরম্পরা আয়ুর্বেদ, এমনকি তিনি হোমিওপ্যাথি ইউনানি সব করে নিয়েছেন। ডাক্তারবাবু হোমিওপ্যাথির কাছে গেছিলাম, উনি আয়ুর্বেদিক ওষুধ দিয়েছেন। ইউনানির কাছে গেছি, তিনিও আয়ুর্বেদিক, ওগুলো তো অন্য, ওরা তো আয়ুর্বেদিক ওষুধ কী করে দেবে? আয়ুর্বেদ তো আলাদা একটা সাবজেক্ট। আপনাকে তো আয়ুর্বেদ নিয়ে পড়াশুনো করেছেন বিশ্ববিদ্যালয় স্তরে এমন ডাক্তারবাবুর কাছে, তবে যদি আপনি আয়ুর্বেদ চিকিৎসা করতে চান। এবার আমরা তো শুধু ইউনিভার্সিটিতে পড়াশুনোর মধ্যে সীমাবদ্ধ নয়, ক্লাস 1-2 থেকে বাবার কাছ থেকে আয়ুর্বেদ শিখছি। আমাদের হামাগুড়ি, ছোটোবেলায় যখন হামাগুড়ি দিচ্ছি, বাচ্চারা আমার খেলনা নিয়ে খেলে, আমরা গাছপালা নিয়ে খেলে বড় হয়েছি, কারণ বাড়িতে ওষুধ তৈরি হতো। আমি খুব প্র্যাকটিক্যাল এবং খুব দায়িত্ব নিয়ে বলছি। যেমন শীতকাল হলে অনেকে, জাস্ট প্রসঙ্গত বলে রাখি, অনেকে দেখবেন আমলকির আচার খান, আমলকির আচার খান, অবাক হয়ে যাচ্ছে, আমলকির আচার, হ্যাঁ আমলকির আচার খান। যে আমলকির আচারের মধ্যে কি থাকে তারা আদৌ জানেন না, বিজ্ঞাপন থাকে, তো তাতে নাকি অনেক কিছু উপকার হয়। তো এই আমলকির আচারটা সোকল্ড নাম হচ্ছে চ্যবনপ্রাশ, এবং এখানে প্রচুর লোক এই জিনিসটাকে যা হোক করে মানুষের কাছে মিসক্যাম্পেন করে এবং বদনাম হয় আয়ুর্বেদের। আমি কেন বলুন তো, পরম্পরাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত আমি চ্যবনপ্রাশ আনিনি। কেন আনিনি? আমাদের তো এত কয়েকশো ওষুধ, কেন চ্যবনপ্রাশ আনিনি? কারণ আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম বলেছে যে চ্যবনপ্রাশের মধ্যে অনেক রিভিশন প্রয়োজন। চ্যবনপ্রাশে প্রচুর পরিমাণ তেল পড়ে, প্রচুর পরিমাণ চিনি পড়ে, যেগুলো সিনিয়র সিটিজেনদের পক্ষে ক্ষতিকারক, এবং শাস্ত্রীয় চ্যবনপ্রাশ দুর্লভ। আমি ঠিক করেছি যে যখন আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছে, খুব সম্ভবত আগামী সপ্তাহে ওটা কমপ্লিট হয়ে যাবে, এবং আমি কিন্তু চ্যবনপ্রাশ আনবো না, আমি যেদিন নিয়ে আসবো চ্যবনযোগাপ্রাশ। এই চ্যবনযোগাপ্রাশ যেটা আমি নিয়ে আসবো, সেই চ্যবনযোগাপ্রাশ পৃথিবীর যে কেউ নিয়ে গিয়ে ল্যাবে টেস্ট করে দেখে নিন কি নেই তার মধ্যে। বিশল্যকরণী সঞ্জীবনী থেকে হীরকভস্য, মুক্তাপিষ্টি, স্বর্ণভস্য, রৌপ্যভস্য, যে কোনো ল্যাবে টেস্ট করে লোকে দেখে নেবেন। কারণ পরম্পরা মানে কিন্তু একটাই জায়গা, বিশ্বাসযোগ্যতা। মানুষ আমাকে বিশ্বাস করেন, মানুষ 6 মাস বাদে, 5 মাস বাদে, 3 মাস বাদে এসে আমাকে বলেন ডাক্তারবাবু আগে আসেনি কেন। একদম, আমি মানুষের আদালতে বসি, মানুষের মুখোমুখি বসি, আমি সব সময় বলি যেই পেশেন্ট ধৈর্য আছে, যে পেশেন্ট ওবিডিয়েন্ট,
যেই পেশেন্ট ডাক্তারবাবুর সাথে অ্যাটলিস্ট মস্তিষ্কের লড়াই লড়বেন না, সেরম পেশেন্টরাই কিন্তু শুধুমাত্র আমি চিকিৎসা করি। কারণ ডাক্তার, হাফ ডাক্তার খুব ভয়ঙ্কর, পেশেন্ট যদি হাফ ডাক্তার হয়ে যান খুব ভয়ঙ্কর। এমনকি আমার ক্লিনিকে যদি কেউ এসে বলেন ডাক্তারবাবু আমার এই হয়েছে, আমার এই হয়েছে, বললো আপনি মেডিকেল প্রফেশন আছেন? না ডাক্তারবাবু, ওই অমুক জায়গার তমুক ডাক্তার বলেছে আমার এই হয়েছে, তাই এই হয়েছে। আপনি তো অমুক জায়গার তমুক ডাক্তারবাবুর কাছে আসেননি, আমার কাছে এসেছেন। ডায়াগনোসিসটা আমার কাজ, ওটা আমি করব। হাঁটুর ব্যথাকে আয়ুর্বেদে বলা হয় সন্ধিগতবাত, খুব গুরুত্বপূর্ণ। এই যে ওয়ার অ্যান্ড টিয়ার ইন কার্টিলেজ, এবং ভীষণ গুরুত্বপূর্ণ, আমরা বারবার করে বলবো এটা জানবেন। হাঁটুর ব্যথার প্রথম নিষিদ্ধ কাজ, অস্টিও আর্থ্রাইটিস থাকলে প্রথম নিষিদ্ধ কাজ হচ্ছে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, আফটার ওয়াক। ওই যে বলে কিপ ওয়াকিং, হাঁটলে ভালো, হাঁটলেই বিপদ। হাঁটুর ব্যথার ক্ষেত্রে ইনফ্লামেশন হয় বারবার করে। আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন আপনাদের সামনে বসে বলছি, যিনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে হেরিটেজ এবং ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছেন, যার নাম আপনারা উইকিপিডিয়া সার্চ করলে দেখতে পান। সেই দেবব্রত সেন দায়িত্ব নিয়ে বলছি, অস্টিও আর্থ্রাইটিস আছে যাদের হাঁটুতে, অনুগ্রহ করে হাত জোর করে বলছি, হাঁটবেন না, হাঁটবেন না, হাঁটবেন না। হাঁটলে কষ্ট পাবেন, ব্যথা বাড়বে, চিকিৎসার প্রয়োজন। জানবেন এই অসুখটা দুটো কারণে সব থেকে বেশি হয় কমন পিপলের মধ্যে। অনেক কারণ আছে, কিন্তু দুটো কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, দোজ পারসন ওবেজ, যাদের বডি ওয়েট খুব বেশি, তাদের ক্ষেত্রে দেখুন বডি ওয়েট তো প্রচুর স্পোর্টসম্যানদেরও বেশি থাকে, যাদের বাইসেপ ট্রাইসেপে দেখবেন কার্ভ থাকে, যারা এক্সারসাইজ করেন, ফিটনেস মেনটেন, আমি তাদের কথা বলছি না। যারা ওবেসিটির শিকার, ওভারওয়েটের শিকার, তাদের দেখুন পুরো শরীরের ওজনটা নেয় আমাদের হাঁটু। তো হাঁটুর যত্ন নিতে হবে। যদি আপনার ওজন বাড়ে, অস্টিও আর্থ্রাইটিসের ট্রিটমেন্টের পাশাপাশি ওজন কমানোর ট্রিটমেন্টও আপনাকে করতে হবে। প্রপার সায়েন্টিফিক ডায়েট করতে হবে, আয়ুর্বেদ মতে খাদ্যাভ্যাস মেনটেন করতে হবে। আমরা ডায়েট বলতে আয়ুর্বেদ মতে খাদ্যাভ্যাস পেশেন্টকে অ্যাডভাইস করি। সেকেন্ড যেটা গতকাল লাইভে বলছিলাম, যারা সর্দি কাশির পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলি যে তুহিনী যখন পড়ে, অর্থাৎ হিম পড়ে, সেটা শরৎকাল হোক বা শীতকাল, যখন তুহিনী পড়ে তখন আমরা বলি দ্রবদধি দিবনিদ্রা প্রূপসর্পী প্রপরই তুহিনী পতনকালে শ্লেষ্মানং প্রকোপ। দ্রব অর্থাৎ সেমিসলিড, আপ্য পদার্থ, দধি অর্থাৎ দই, আয়ুর্বেদে বলা হয় তক্র টাইপের। দ্রবদধি দিবানিদ্রা, রাত্রের ঘুম যেমন আয়ুকারক, দুপুরের ঘুম আয়ু হানিকর। দুপুরে যিনি খেয়ে দিয়ে শুয়ে পড়ছেন, সন্ধ্যাবেলা দেখবেন তার নাক গলা বন্ধ, তিনি সর্দিতে জ্যাম হয়ে আছে নাক গলা, মাথার যন্ত্রণা, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশনেস, বিকেলবেলা ঘুম থেকে উঠে বার্ধক্য। সুতরাং মনে রাখবেন, দ্রবদধি দিবনিদ্রা প্রূপসর্পী প্রপরই তুহিনী পতনকালে শ্লেষ্মানং প্রকোপ। চরক সংহিতার দাড়ি কমা ফুল স্টপ, লাইন ওয়ার্ড টু ওয়ার্ড, সেন্টেন্স টু সেন্টেন্স পড়ে আপনাদের সামনে আয়ুর্বেদ নিয়ে জাস্ট দু চার কথা বলার চেষ্টা করি।